আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাফিয়া উইকনেস পার্ট 17। তো চলুন গল্প শুরু করি। তোমার চেয়ে বেশি বিশ্বস্ত কাউকে ভাবতেও পারছি না। জায়ান ভ্রু কুঁচকে তাকালো। আশিক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে এখন শহরে যেতে হবে। ডিপার্টমেন্ট থেকে জরুরি তলব পড়েছে, হয়তো হামলা নিয়ে বড় কোনো খবর আছে। আমি কি আমার বোনকে তোমার জিম্মায় রেখে যেতে পারি? তুমি কি ওর পাশে কিছুক্ষণ থাকবে? জায়ানের চোখের মণি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সে তো এটাই চাইছিল, ইনায়ার পাশে থেকে তার প্রতিটা নিঃশ্বাস পাহারা দিতে। জায়ান কোনো দ্বিধা না করে ধীর গলায় বলল, নিশ্চিন্তে যাও। ইনার আশেপাশে কোনো ছায়াকেও ঘেঁষতে দেব না। আশিক গম্ভীর স্বরে বলল, আমার বোনকে তোমার আমানতে রেখে যাচ্ছি জায়ান। ও এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। আশিক আর এক মুহূর্তও দাঁড়ালো না, দ্রুত পায়ে করিডোরে দিয়ে বেরিয়ে গেল। জায়ান আইসিইউর কাচের দেয়ালের ওপাশে শুয়ে থাকা নিথর ইনায়ার দিকে তাকালো। তার মনের ভিতর এক অদ্ভুত হাহাকার জেগে উঠল। দুপুর গড়িয়ে রোদ তখন মরে এসেছে। হাসপাতালের আইসিইউর চেনা সাদা দেয়ালগুলো যেন আরও বেশি ফ্যাকাশে হয়ে উঠেছে। আশিক চলে যাওয়ার পর সময় যেন আর কাটতেই চাইছে না। আইসিইউর ভেতরে কেবল অক্সিজেনের একটানা শব্দ আর মনিটরে বিপ বিপ ধ্বনি। জায়ানের নিঃশব্দে ভেতরে ঢুকলো। ইনায়ার শিওরে থাকা ছোট চেয়ারটায় সে বসে পড়ল। ইনায়ের দিকে তাকাতেই তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। মেয়েটার সারা শরীরে নল আর ব্যান্ডেজ, ফর্সা গাল দুটো ফ্যাকাশে হয়ে বসে গেছে। জায়ান খুব সাবধানে ইনায়ের একটা হাত নিচের দু হাতের ভিতরে তুলে নিল। ওর হিমশীতল হাতের উপর আলতো করে নিচের ঠোঁট রাখল সে। ওর গলা দিয়ে কোনো কথাই সরছে না। যে জায়ান সিংহানিয়া তার এক কথায় হাজার মানুষের ভাগ্য বদলে দেয়, সেই মানুষটা আজ এক কিশোরের সামনে শব্দহীন নিঃস্ব। সে ইনের শান্ত মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ এভাবেই বসে রইল। অবশেষে রুদ্ধ কণ্ঠে অস্ফুট স্বরে বলে উঠল, হার্টবিট। আর কতক্ষণ এভাবে আমায় শাস্তি দেবে? তুমি কি জানো না তোমার এই নিশ্চুপ থাকাটা আমার কলিজায় কত বড় বিষাক্ত তীরের মতো বিচ্ছে? একবার, শুধু একবার ওই চোখের পাতাগুলো একটু নাড়াও। জায়ানের ওর হাতটা আরও শক্ত করে ধরে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কথা দিচ্ছি ইনায়া, যারা তোমার এই অবস্থা করেছে, যারা তোমার শরীরের ক্ষত তৈরি করেছে, তাদের আমি ছাড়ব না। তোমার শরীর থেকে যতটা রক্ত ঝরেছে তার চেয়ে বেশি রক্ত দিয়ে আমি এই মাটি ভেজাবো। যদি না পারি তবে আমার নামও জায়ান সিংহানিয়া না। জায়ান একটু ঝোঁকে ইনার কপালে নিজের কপাল ঠেকালো। তার চোখের এক ফোঁটে জল অলক্ষ্যে ইনার গালে গড়িয়ে পড়ল। 48 ঘন্টা তো প্রায় পার হতে চললো, এবার না হয় ওঠো। তুমি কি একবারও বুঝতে পারছো না আমার ভেতরটা কিভাবে পুড়ে খাক হয়ে যাচ্ছে? আমি কোনো দিন হারতে শিখিনি ইনায়া, কিন্তু আজ মনে হচ্ছে তোমার এই নীরবতার কাছে আমি হেরে যাচ্ছি। ঠিক সেই সময় আইসিইউর দরজা ঠেলে একজন ডাক্তার আর নার্স ভেতরে ঢুকলেন। জায়ান নিজেকে সামনে নিয়ে দ্রুত সরে দাঁড়ালো। ডাক্তার গম্ভীর মুখে ইনার পালস চেক করলেন, চোখের মনি পরীক্ষা করলেন। জায়ান রুদ্ধশ্বাসে ডাক্তারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, ডক্টর, কোনো প্রোগ্রেস? ডাক্তার ফাইলটা বন্ধ করে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলেন। প্রোগ্রেস হচ্ছে, কিন্তু সেটা খুব ধীর গতির। আমাদের জন্য চিন্তার বিষয় হলো টাইম। 48 ঘন্টা প্রায় শেষ হতে চলেছে, অথচ ওনার সেন্স ফেরার কোনো লক্ষণই নেই। এই সময়টুকু পার হয়ে গেলে বড় কোনো জটিলতা তৈরি হতে পারে। আমরা চেষ্টা করছি। এখন বাকিটা ওনার নিজের মনের জোরের উপর। ডাক্তার নার্সকে কিছু বিশেষ ইঞ্জেকশনের নির্দেশ দিয়ে বেরিয়ে গেলেন। নার্সও কাজ শেষ করে ধীর পায়ে কক্ষ ত্যাগ করল। আইসিইউর সেই নির্জনতায় জায়ান আবারও একা হয়ে পড়ল। সে ইনের কপালে আলতো করে চুমু খেয়ে করুণ স্বরে বলল, আমাকে খুব কষ্ট দিতে চাও তাই না পিচ্ছি? ফিরে আসো প্লিজ, ফিরে আসো। বাইরে তখন বিকেলের আকাশ লাল হয়ে উঠেছে, আর ভেতরে এক মাফিয়া ডন পাথরের হৃদয় শুরু হয়েছে এক চরম রক্তক্ষরণ, যা হয়তো পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। একমাত্র ইনায়ের এক চাহনি পারে একমাত্র এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে। হাসপাতালের করিডোরে ছায়াগুলো দীর্ঘতর হয়ে আসছে। রাত বাড়ছে, আর সেই সাথে বাড়ছে এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা। জায়ান এর মধ্যে জ্যাককে বিশেষ মিশন দিয়ে রিসর্টে পাঠিয়েছে। সেখানকার প্রতিটি সিসিটিভি ফুটেজ, প্রতিটা কোণ যেন নিখুঁতভাবে বিশ্লেষণ করা হয়। জায়ান জানে এই হামলার শিকড় অনেক গভীরে। সে নিজে করিডোরে দাঁড়িয়ে ফোন কারোর সাথে নিচু কিন্তু কঠোর গলায় কথা বলছিল। তার প্রতিটি শব্দ ছিল আগ্নেয়গিরির লাভা। ফোনে কথা শেষ করে সে যখন আইসিইউর দরজার সামনে এসে দাঁড়ালো, ঠিক তখনই একজন নার্স হাতে কিছু নথিপত্র নিয়ে তার দিকে এগিয়ে এলেন। স্যার, পেশেন্টের কিছু ফর্মালিটি বাকি আছে।
এই পেপারসগুলো একটু সাইন করে দিতে হবে। নার্স ফাইলটা জায়ানের হাতে বাড়িয়ে দিলেন। জায়ান যান্ত্রিকভাবে কলম বের করে ফর্মগুলো পূরণ করতে শুরু করলো। কিন্তু হঠাৎ নার্স ফাইলটা দেখে একটু থমকে গিয়ে বললেন, স্যার, রিলেশনের তো খালি রেখেছেন। আপনি পেশেন্টের কে হন? মানে কোনো লিগ্যাল রিলেশন ছাড়া তো আপনি এই ফর্মে সই করতে পারেন না। আমি কি হাজব্যান্ড লিখে দেব? হাজব্যান্ড শব্দটা জায়ানের কানে বাজতেই সে স্থির হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার হৃদস্পন্দন যেন থমকে দাঁড়ালো। সে জানে এই একটি শব্দ তার আর ইনার মধ্যকার সমস্ত দূরত্ব গুছিয়ে দিতে পারে, আবার এক ভয়ঙ্কর মিথ্যার জালে তাদের জড়িয়েও দিতে পারে। জায়ান এক মুহূর্ত ইনার নিথুর মুখের দিকে তাকালো, তারপর কোনো এক অমোঘ আকর্ষণে কলম চালিয়ে দিল। স্বামীর জায়গায় নিজের নাম আর স্বাক্ষর বসিয়ে সে ফাইলটা নার্সের হাতে ফিরিয়ে দিল। নিজের অজান্তেই সে আজ ইনায়াকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলল, যা হয়তো ইনায়া নিজেও জানে না। জায়ান আবার আইসিইউর ভেতরে ঢুকলো। ইনায়ার পাশে বসে ওর হাতটা নিজের হাতের তালুতে আগলে ধরল। সে ফিসফিস করে বলল, আমি জানি না হার্টবিট, আজ আমি নিজের অজান্তেই কী করে ফেললাম। যে বন্ধনকে আমি সারা জীবন ঘৃণা করেছি, আজ সেই বন্ধনে নিজেকে তোমার সাথে জড়িয়ে নিলাম। আমার অন্ধকার জগতে তুমি একমাত্র আলো। তুমি যদি না ফেরো তবে এই স্বামী পরিচয়টা আমার জন্য অভিশাপ হয়ে আসবে। ফিরে আসো প্লিজ। বলতে বলতে জায়ান ইনায়ের হাতের উপর মাথা রাখল। ক্লান্তি আর উৎকণ্ঠায় তার চোখ বুজে আসছিল। হঠাৎ সে অনুভব করলো তার হাতের ভেতরে রাখা ইনায়ের আঙ্গুলগুলো নড়ে উঠছে। জায়ান বিদ্যুৎ বেগে মাথা তুলল। সে বিশ্বাস করতে পারছিল না যে দেখতে। ইনায়ের চোখের পাতাগুলো কাঁপছে। সে পিটপিট করে চোখ মেলার চেষ্টা করছে। হার্টবিট, তুমি কি চোখ মেলেছ? জায়ানের কণ্ঠস্বর খুশিতে বুঝে এলো। সে প্রায় উন্মাদের মতো ইনায়ের কপালে হাত রাখল। ফাইনালি তুমি ফিরে এসেছো। জায়ান আবেগের অতিশয্য ইনায়াকে আলতো করে জড়িয়ে ধরল। ইনায়া খুব অস্পষ্টভাবে তাকালো। তার চারপাশটা ঘোলাটে লাগছে, সব কিছুই যেন একটা দীর্ঘ দুঃস্বপ্নের মতো। হঠাৎ ওর ফুসফুসে চিরে একটা শুকনো কাশি বেরিয়ে এলো। জায়ান ভয় পেয়ে গেল। সে চিৎকার করে উঠল, ডাক্তার, নার্স, জলদি আসুন, ও চোখ মেলেছে। মুহূর্তের মধ্যেই ডাক্তার আর নার্সদের দল আইসিইউর ভেতরে ঢুকে পড়ল। ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে হার্টবিট পরীক্ষা আর তৃপ্তির হাসি আসলেন। 48 ঘন্টা শেষ হওয়ার ঠিক আগেই উনি সাড়া দিয়েছেন। হার্টবিট একদম স্টেবল। ওনাকে আর আইসিইউতে রাখার দরকার নেই, আমরা কেবিনে শিফট করে দিচ্ছি। ইনায়া কিছু বলতে চাইল, কিন্তু ওর মাথা প্রচণ্ড ঘুরছে। সে দুর্বল শরীরে আবারও জায়ানের মুখের উপর এলিয়ে পড়ল। জায়ান ওর গালে ধরে আলতো করে টোকা দিয়ে বলতে লাগলো, ইনায়া, ইনায়া কথা বলো, কি হলো ডাক্তার? ডাক্তার আশ্বস্ত করে বললেন, ভয় পাবেন না, দীর্ঘ সময় অচেতন থাকার পর হুট করে জ্ঞান ফিরলে এমনটা হয়। মাথা ঘোরার কারণে উনি আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন। এখন কেবল বিশ্রাম আর সময় মতো ওষুধ প্রয়োজন। অন্যদিকে রিসোর্টের নিস্তব্ধতা ধ্বংসস্তূপে জ্যাক একা তল্লাশি চালাচ্ছে। সিসিটিভি ফুটেজগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছে, যা থেকে বোঝা হয় যায় হামলাকারীরা পেশাদার। জ্যাক হতাশ হয়ে আশিকের রুম থেকে বেরিয়ে ইনার রুমের দিকে গেল। সেখানে প্রতিটি কোণের আসবাবপত্র ওলটপালট করা। হঠাৎ খাঁচার নিচে একটা সাদা খাম পড়ে থাকতে দেখে জ্যাকের ভ্রু কুঁচকে গেল। সে নিচু হয়ে খামটা তুলে নিল। খামটা তুলতেই তার চোখ কপালে উঠল। সেখানে একটা চিরকুট, একটি অপরিচিত নাম এবং শহরের এক কিঞ্চি এলাকার ঠিকানা লেখা। জ্যাক মুহূর্তে দেরি না করে সেটির ছবি তুলে জায়ানকে পাঠিয়ে দেয়। সে জানতো এই ঠিকানাতেই হয়তো তাদের এই অন্ধকারের গর্তে নিয়ে যাবে। সেখান থেকে এই মরণ কামড় এসেছিল। জায়ান ফোনে মেসেজ আসতে সে স্ক্রিনের দিকে তাকালো। তার চোখে এখন প্রতিহিংসার আগুন। ইনায়া ফিরে এসেছে। তার চোখে এখন প্রতিহিংসার আগুন। ইনায়া ফিরে এসেছে। এবার জায়ান সিংহানিয়ার শিকার শুরু হওয়ার পালা। হাসপাতালের কেবিনে শুয়ে থাকা ইনায়ার দিকে একবার তাকিয়ে সে মনে মনে বলল, এবার তোমায় হয়ে আমি হিসাব মেলাবো ইনায়া। প্রতিটা রক্তের ফোঁটার বদলে আমি প্রাণ করে নেব। হাসপাতালের জানালার কাজ গলে সকালে সোনালি রোদ এসে পড়েছে এসি কেবিনের ফ্লোরে। রাত পেরিয়ে সকাল হয়েছে। জায়ান এর মধ্যে ফোনে আশিককে ইনার জ্ঞান ফেরার খবরটা জানিয়ে দিয়েছে। খবরটা শুনে ফোনের ওপাশ থেকে আশিকের স্বস্তির নিঃশ্বাস আর আনন্দের আওয়াজ জায়ান স্পষ্ট শুনতে পেয়েছিল। ফোনটা পকেটে রেখে জায়ান ধীর পায়ে কেবিনের দরজার দিকে এগোলো। ওদিকে কেবিনের নরম বিছানায় শুয়ে ইনায়া ধীর পায়ে চোখ মেলল। চারপাশটা বেশ বড় আর ঝিমছাম।
অনবরত ওষুধ আর অক্সিজেনের ঝাঁঝালো গন্ধে ওর গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। এক ফোঁটা জলের জন্য ওর বুকটা চাতক পাখির মতো তৃষ্ণাক্ত। সে ঘরের চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। খুব কষ্ট করে সে বিছানায় উঠে বসার চেষ্টা করলো। যেই না সে বিছানার বালিশে হেলান দিতে যাবে, অমনি ওর তলপেটে তার বুকে তীরের মতো একটা তীব্র ব্যথার চিলিক দিয়ে উঠল। যন্ত্রণায় ওর মুখটা নীল হয়ে গেল, কিন্তু ও কোনো মতে নিজেকে সামলে নিল। কিছুটা দূরে টেবিলের ওপর জলের জগ আর গ্লাস রাখা, কিন্তু ওই অবশৈল নিয়ে অতটা দূর যাওয়া ওর পক্ষে অসম্ভব। ঠিক তখনই ওর গলায় একটা তীব্র হেঁচকি উঠল। ঠিক ওই মুহূর্তে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো জায়ান। ইনায়াকে এভাবে উঠতে বসতে দেখে এক মুহূর্তের জন্য জায়ানের পাথরে মুখে স্বস্তির ছোঁয়া লাগলো, কিন্তু ইনায়া জায়ানকে দেখা মাত্রই লজ্জায় আড়ষ্টই কুঁকড়ে গেল। ওর ওড়না নেই, ইউনিফর্মের উপরে অংশটা হাসপাতালের চাদরে কোনো মতে ঢাকা। সে তড়িঘড়ি করে গায়ের কম্বলটা টেনে নিজের বুকের ওপর চেপে ধরে গুটিসুটি মেরে শুয়ে পড়ার চেষ্টা করলো। জায়ান ওর এই কাণ্ড দেখে ব্রুকুচকে এগিয়ে এলো। কী হয়েছে, এভাবে নিজেকে লুকাচ্ছ কেন? ইনায়া ওদিকে মুখ ঘুরে ক্রমাগত হেঁচকি তুলতে তুলতে ভাঙা গলায় বলল, আপনি আপনি এখানে কি করছেন? কিসের জন্য এসেছেন? জায়ান শান্ত গলায় বলল, কেন এসেছে মানে? পানি খাবে? না, খাবো না। ইনায়া হেঁচকি তুলতে তুলতে প্রায় কেঁদে ফেলার মতো করে বলল, আপনি আপনি যান এখান থেকে। দেখছেন না আমার কাছে ওড়না নেই? চলে যান প্লিজ। জায়ান ওর অবুঝপানা দেখে মনে মনে একটু হাসলো, কিন্তু গম্ভীর মুখে বজায় রেখে বলল, আমার সামনে ওড়না নেওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে ঘোরো। ইনায়া জেদ ধরে ওদিকের দেয়ালের দিকে মুখ করে রইল, নড়ল না। জায়ান আর কথা না বাড়িয়ে সোজা বিছানার পাশে এসে আলতো করে ওর গায়ের কম্বলটা একটু সরিয়ে দিল। এই আকস্মিক টানে ইনায়া চমকে উঠে সোজা হতেই দেখল জায়ান একদম ওর বুকের উপর ঝুঁকে আছে। ইনায়ার মধ্যকার দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির। ইনায়া স্তব্ধ হয়ে গেল। জায়ানের সেই গভীর কৃষ্ণবর্ণ চোখের মনি দুটো জনে এক জ্যান্ত গিলে খেতে চাইছে তাকে। জায়ানের উষ্ণ নিঃশ্বাসের ঝাপটা এসে পড়ছে ইনায়ের ফর্সা গালে। হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে থকথক করছে। সে লজ্জায় ওপারে মুখ ফিরিয়ে আবারও একটা হেঁচকি তুলে বলল, সরুন এখান থেকে। জায়ান একটু বিরক্ত হয়ে সোজা হয়ে দাঁড়ালো। ডাক্তার বলেছে সারাদিন এভাবে শুয়ে থাকলে চলবে না, শরীর বেশি খারাপ লাগবে। একটু উঠে দাঁড়াও, আমি ধরে তোমাকে হাঁটাচ্ছি। না না না, একদম প্রয়োজন নেই। ইনায়া দু হাত দিয়ে কম্বলটা শক্ত করে চেপে ধরে বলল, আপনি দয়া করে একটা নার্সকে ডাকুন। ডাকুন না। জায়ানের মেজাজটা এবার একটু চড়ে গেল। সে টেবিল থেকে জলের গ্লাসটা নিয়ে এনার ঠোঁটের সামনে ধরল। আমার হাতে কি বিষ লেগে আছে নাকি রক্ত লেগে আছে যে আমার হাত থেকে পানি খাওয়া যাবে না? নার্স ডাকার কোনো দরকার নেই, চুপচাপ পানি খাও। জায়ানের ধমক মেশানো কড়া গলায় ইনায়ার সাহস পেল না। জায়ান এক হাত দিয়ে আলতো করে ওর পিঠে সাপোর্ট দিয়ে ওকে সোজা করে বসালো এবং গ্লাসটাও ঠোঁটে ঠেকালো। ইনায়া 2-3 ঢোক জল খেয়ে আবার মুখ ফিরিয়ে নিল। কম্বলটা দিয়ে নিজেকে আরও ভালো করে পেঁচিয়ে নিয়ে বলল, আপনি ওদিকে সরুন, আমার জামা ঠিক নেই। জায়ান একরাশ বিরক্তি নিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। তবে ঘুরে দাঁড়িয়ে সে বেশ তাচ্ছিল্যের সুরে বলল, ওড়না করে এত আধিক্যতা করার কি আছে জানো তো? এমন তো না যে এর আগে তোমাকে কখনো ওড়না ছাড়া দেখিনি। কথাটা শুনে ইনায়ার কান দুটো লজ্জায় গরম হয়ে উঠল। সে কথা ঘোরানোর জন্য আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, আমার ভাইয়া কেমন আছে? ভাইয়া ঠিক আছে তো? জায়ান উল্টো দিকে ফিরে গম্ভীর গলায় উত্তর দিল, তোমার ভাই একদম ঠিক আছে। একটু আগেই ওকে ফোনের ওপাশ থেকে শান্ত করে এলাম। তো আপনাদের এই পার্টটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।